আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ৮। লিখেছেন নূরজাহান আক্তার আলম। কদিন ধরে এই চাপা রোগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আরও কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। যে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে, চাচাতো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এই মেয়ে ভীষণ ঘাড়তেরা। সে যেন মুখিয়ে থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য, করেও তাকে রাগানোর মতো এক কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বলল। কেন বলল, কী কারণে বলল, সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালের ঘটনার পর ভেবেছিল এসেই দুটা থাপ্পড় বসিয়ে দিবে, কান টেনে লম্বা করে ভদ্রতা জ্ঞানের শিক্ষা দিবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবলো আপাতত থাক, নিজে না দিক একটা শাস্তি তো পেলই। তখন তার করা অপরাধের শাস্তি মওকুফ করলেও এখন হাতখানা নিষ্পিস করছে, অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসায় বাইরে গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুলক্রমে এসব শুনে কি ভাববে? ফ্রেন্ডদের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ কার্পণ্যবোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দিবে যা হওয়ার নয় সেসব কথা। শীতল আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসলো, মাথা চুলকে তার লম্বা বিনুনি নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজলো, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারছিল না দেখে এদিক ওদিক তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে। কি যে মিষ্টি খেতে! তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য এদিকে দাঁড়িয়েছি? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি খাবো তো তাই বললাম আপনাকেও সাথে। তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা, গিয়ে খাই তাহলে। ফোনে কি যেন বলছিলি? শীতল দু ঢোক গিলল, আর চোখে দেখেও নিল শুদ্ধর রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফিয়ত দেওয়ার সুরে আমতা আমতা করে বলল, ও উপন্যাসের কথা বলছিলাম। আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না। না কেন? আমি কোন দিক থেকে কম? কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ কাচুমুচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথার জবাব খুঁজতে ব্যস্ত সে, তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবেন, বেয়াদব! বললি কেন ভালোবাসি? ভালোবাসা বলে বেড়ানোর জিনিস? এক্ষুনি কান ধর, ধর বলছি, নয়তো চালাকার দিয়ে মেরে তোর পা ভাঙবো। মনে মনে চিৎকার করে একথাও বললেও মার খাওয়ার ভয়ে মুখে বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণা রাখা ঝুলঝাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল বেলকনির সঙ্গে সেটে দাঁড়ালো, চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল, কাজিন রিলেটিভ বই দূর, জীবনে উপন্যাস নাম মুখে নেব না। কেন? তোর না ভালো লাগে? কিছুক্ষণ আগেও ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না। এসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকার উত্তম। একথা বলতেই সায়ন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। শীতলের রিমান্ড চলছে দেখে হাসতে হাসতে বলল, এখন রুমে যা, শুদ্ধের ফ্রেন্ডরা এদিকে আসছে। কয়েকজোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতলের কিছু বলারও সুযোগ হলো না, দ্রুত স্থান ত্যাগ করলো। সবসময় তার সঙ্গে এমন হয়, বলতে যায় এক, মানুষ বুঝে যায় বসে থাকে আরেক, করতে যায় এক, ঘটিয়ে বসে থাকে আরেক। জীবনটাই বেদনা। তাকে যেতে দেখে সায়ন বলল, ছোট মানুষ, কি বলতে কি বলেছে, বাদ দে না। কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। ওইটুকু ধার না থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগুলো? ঢাকা থেকে একবারেই ব্যাক করবে কবে? কাজ এখনো একটু বাকি আছে, কাজের উপরে ডিপেন্ড করছে সব। এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসলো। এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এই অবস্থায় বাইরে যেতেও পারেনি কদিন ধরে। দলের ছেলেপুলেরা ওদিকে আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথাই থাকুক, আজ সন্ধ্যা একটু বের হতেই হবে। শুধু নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসে উল্টো পথ ধরে এগুলেই একটা নির্জন রাস্তায় দেখা মিলল।
রাস্তার ধারে গাছ আর জঙ্গল, সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণ কার্যরত নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে, যদিও এ ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউই তেমনভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে কেউ খুনাখুনি টের পাবে না যে সেখানে ল্যাব রয়েছে। শুদ্ধ ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাক করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সেই কাজ হাত দেবে তার স্বস্তি মিলবে না, কিছুতেই না। দুই ভাইয়ের আলোচনার মাঝে কামরান অর্ক হাসান এসে ধাপ করে বসলো। কামরান ফসফস করে জানালো অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ ভ্রু কুচকে পকেট থেকে 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকিয়ে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে রইলে যে, যা। আমি রাগ করে বলতেই পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো, আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম। এখানে ইমোশনাল হওয়ার কি আছে? তাই তো তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো। আমি আর একটু হলে পটল তুলতাম। সেসব কিছুই না, সাধারণ একটা কথা বললাম, তাতেই? যাহ শালা, তোদের কারো সঙ্গেই কথা বলবো না। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এ ছেলের সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এই যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারের মতন মুখ করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটাও উল্টিয়ে খেতে পারে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনা শুন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল, আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুড়সুড়ি দিয়েছি, কিন্তু কুকুরটা আমার দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পেছনে যা? অর্কের বলার ভঙ্গিতে সায়ন হো হো করে হেসে উঠল। হাসান মিটিমিটি হাসতে হাসতে বলল, আর একটু হলেই কামরানের বিয়ের স্বাদ মিটে যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াতে কুকুরটাও বোধ হয় তারই শোধ নিল। এই কথা বলতে না বলতে কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের জন্য সবাই তাকে পচায় সবাই। বন্ধুরা তো কথায় কথায় খোঁচায়। এখনো অর্ক, হাসান আর কামরানের তর্ক বিতর্ক চলছে। আর শুদ্ধ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। তিনজন সারাক্ষণ মেয়ের মানুষের মতন সামান্য ব্যাপারেও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যায়। পরে নিজেরাই সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জাও বলে কিছু নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে, সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দুদর্শিত গম্ভীরতা বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি স্যান্ডি জুলিথও এদের সঙ্গে মিশে বাদর তৈরি হয়েছে। সায়ন চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিল। শুদ্ধ এর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারই প্রথম আনা। আনার যথাযথ কারণও রয়েছে বটে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতেখড়ি হয় সব কাজের। এরপর শিষ্যরাও যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেদের কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরও কিছু করে দেখানোর পালা, নিজেদের আবিষ্কার দিয়ে নিজেদের নাম তৈরি করার পালা। হঠাৎ সায়নের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। সায়ন ওনাকে বিনয়ী সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ভদ্রলোক অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। সায়ন বাবা, বলছিলাম যে বোনের বিয়ে দেবে না? আমার তো 3টে বোন। কার কথা বলছেন আঙ্কেল? শখ মায়ের কথা বলছি। বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ এই কথা? আহনাফকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো। ওর জন্যই শখের হারটা চাইছি বাবা। আমার বোনের ইচ্ছে ডাক্তারি পড়া, আমরাও চাই সে ডাক্তার হোক। তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। ওর পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। হুম। সায়ন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। তারপরে সায়ন শুদ্ধকে আহনাফের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাফকে ভালো করেই চেনে, ভদ্র ছেলে, দেখা হলেই কথা হয়।
অবিবাহিত বোনরা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো হোক বোনের অমতের বিরুদ্ধে তারা যাবে না। কারণ বোনরা পানিতে পড়ে নেই যে প্রস্তাব এলেই বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের তিন বোন তিন ধরনের, খুব ছোট থেকে সব খুবই নরম মনের। কারো কান্না দেখতে পারে না সে, কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতেই দেয় না, হোক সেটা কারোর প্রতি তীব্র রাগ বা অভিমান। বাকি রইল শীতলের কথা। সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি, মুক্তমনে উড়তে পছন্দ করে সে। যেই তাকে উঠতে নিষেধ করে সে তার জাতশত্রু, চোখের বিষ তার জলজন্তু উদাহরণ শুদ্ধ। বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়ানো কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহাদাত চৌধুরীর ছুটি শেষ, দুপুরের পরপরই উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসায় ছেলেরা কেউ নেই, তাই শীতল শখ আর স্বর্ণকে বাগানে এলো। ঘাসের উপরে খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোলনায় বসতেই সাম্য কোথায় থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুজে দিয়ে ধপ করে বসে শখের কোলের উপর। তারপর আহ্লাদে সুরে বলল, আপু চলো বউ চুরি খেলি। ভাইয়ারা বাইরে গেছে যে, যে কোনো সময় চলে আসতে পারে, অন্যদিন খেলবো ভাই। প্লিজ। বউ চুরি না, অন্য কিছুর নাম বল। তাহলে চলো কানামাছি খেলি। আচ্ছা চল। হঠাৎ শীতলের মনে পড়ল দুপুরে পেয়ারা পেড়েছিল, সেগুলো রান্নাঘরে পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতেই খেলার প্রস্তুতি নিল। শখের দু চোখ বেঁধে দেওয়ার হলো। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতকুতো দিয়ে পালিয়ে যাচ্ছে। শখ বন্ধ চোখে তাদের খুঁজছে। খেলতে খেলতে খিলখিল করে হাসছেও তারা। সিতারা, সিমেন, সিরা তো এসে দাঁড়িয়েছেন বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে। তখন চৌধুরী নিবাসে গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামলো। ধপধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ।